এরপরে আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে। এখন আইন এক, আমার নোটের আইন এক হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর রেখেছি, 1998 দেওয়ানি কার্যবিধি 1908। এখন আমরা প্রবলেমেটিক প্রশ্নগুলো দেখে নিই এই আইনের। সমস্যামূলক প্রশ্নোত্তর, প্রশ্নোত্তর মানে প্রশ্ন উত্তর একসাথে আছে। প্রশ্ন এক, এ ও বি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা। যথাক্রমে মানে কি? যথাক্রমে শব্দের অর্থ এখানে এ আগে আছে, বি পরে আছে। তার মানে এই যথাক্রমে এ দ্বারা ঢাকা, বোঝাচ্ছে এ হচ্ছে ঢাকার বি জন্য চট্টগ্রাম। আর বি হচ্ছে চট্টগ্রাম। এই যথাক্রমের অর্থ হচ্ছে এটা, মানে সিকোয়েন্স। হ্যাঁ, সিকোয়েন্স অনুসারে। তো ব্যবসায়ী, দুইজন দুই জায়গার ব্যবসায়ী। বি তার ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে এ এর নিকট থেকে পণ্য ক্রয় করে এবং এ কে অনুরোধ করে পণ্যসমূহ বাংলাদেশ বিমানের নিকট সরবরাহ করতে। সেই অনুসারে এ পণ্য সরবরাহ করে। আচ্ছা, তাহলে এর কাজটা তো ঠিকভাবে করলো। বি পণ্যসমূহ মূল্য এ কে পরিশোধে অস্বীকৃতি জানানো, তাহলে মাল নিলেও কিন্তু টাকা দিচ্ছে না, তাই না? জি, এ টাকা আদায়ের জন্য বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে চায়। ঠিক আছে, কেন মোকদ্দমা দায়ের করতে চাই? টাকা নিয়েছে, মাল দেয়নি, তাই না? তাহলে জি, এ কোথায় মোকদ্দমা দায়ের করবে? যদিও প্রশ্ন শুনে মনে হচ্ছে চুক্তি ভঙ্গের কি অপরাধ। চুক্তি ভঙ্গের অপরাধ না এটা? তাহলে এটা জি। চুক্তি ভঙ্গের এসআর অ্যাক্টের 12 ধারায় মামলা করতে হবে। তো এসআর অ্যাক্টের 12 ধারায় মামলা করতে হলে পদ্ধতি ফলো করবেন কোন আইনের? দেওয়ানি কার্যবিধির, তাই বিদ্যাবাণী, না? জি, তাই জি, এই এতটুকু, এই যে এতটুকু যে আমি আলোচনা করলাম এই পর্যন্ত দায়ের করতে চাই, এরপরে যদি আমি এই ঘটনাটুকু দেওয়ার পর তথ্য যদি আমি বলি যে কোন আইনে মামলা করতে হবে, তাহলে এটা চলে যাবে এসআর অ্যাক্টের এক প্রশ্ন। বুঝতে পারলেন? এটা ধরতে জি, জি, পারছেন? মানে এই একই ঘটনা এসআর একটা প্রশ্ন কনভার্ট করে দেওয়া সম্ভব। এখন আমি বলছি কোথায় মামলা করবে, তার মানে এটা হয়ে গেল সিপিসির প্রশ্ন। ক্লিয়ার? জি। তার মানে আপনাকে ইনস্ট্যান্ট এটা প্রশ্ন ব্রেকডাউন করতে জানতে হবে। যেমন আমি প্রশ্ন ব্রেকডাউন করা শেখাচ্ছি আপনাদের। তথ্য জেনে বুঝতে পারতে হবে যে হ্যাঁ, তথ্য দিয়ে মনে হচ্ছে এটা এসআর অ্যাক্টের, কিন্তু পরে মনে হচ্ছে যে জিজ্ঞাসা করছে এটা সিপিসি। তাহলে এ কোথায় মোকদ্দমা দায়ের করতে পারে? এই প্রেক্ষিতে আদালতের অধিক্ষেত্র নির্ধারণ সম্পর্কিত বিধানাবলী বর্ণনা করুন। অধিক্ষেত্র বলতে এখানে টেরিটোরিয়াল জুরিসডিকশন বা স্থানীয় এখতিয়ারের আঞ্চলিক কথা বলা একটি, হচ্ছে, বা আঞ্চলিক জি, জি, এখতিয়ার। স্থানীয় আঞ্চলিক টেরিটোরিয়াল জি, জুরিসডিকশন একই জিনিস। 1 নম্বর প্রশ্নের উত্তর আমি এখানে পয়েন্ট আউট করিনি, তার মানে আমি হ্যাশটি ওয়েতে লিখেছি। আপনি প্রয়োজনে আপনার পছন্দ মতো পদ্ধতিতে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, হালেম দিয়ে দিয়েছি, আপনি ইচ্ছা মতো টেস্ট অনুযায়ী জিনিসগুলো মিশিয়ে নিজের মতো করে লিখবেন। ঠিক আছে। জি, সিপিসি এর 20 ধারার বিধান মতে, 20 ধারা কি আছে? যেখানে বিবাদীগণ বাস করে বা লাভজনক ব্যবসা পরিচালনা করে বা মোকদ্দমার কারণ উদ্ভব হয় সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে। যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব হয় সেখানেই মোকদ্দমা দায়েরের পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেখানে জি। কজ অফ অ্যাকশন সৃষ্টি সেখানে আমরা মামলা করব। এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে প্রচলিত এবং ব্যবহৃত, আমরা সেটাই করে থাকি আদালতে। তাহলে আমি প্রথমে কি দিয়ে দিয়েছি? প্রাসঙ্গিক আইন দিয়ে দিয়েছি, আমি কোনো ঘটনা বা বিচার্য বিষয় দিইনি, স্কিপ করে গেছি। এবার আলোচ্য ঘটনায় এ ও বি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের অধিবাসী। আচ্ছা, এখানে দেখেন, যেহেতু আমি প্রথমে ঘটনা বা বিচার্য বিষয় দিইনি, তাই এবার আমি ঘটনাকে এই সিদ্ধান্তের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। মানে ঘটনা কিছুটা সিদ্ধান্তের মধ্যে আলোচনা করছি। কেন? কারণ ঘটনার সাথে ম্যাচিং করে যেন আমি সিদ্ধান্তটা দিতে পারি। বোঝাতে বোঝাতে পারলাম? জি, জি, স্যার। নূর মোহাম্মদ ভাই। স্যার যদি কিছু মনে না করেন, এখানে যদি ওই প্রসঙ্গটা নাই স্যার, আমি 19 আর 20 ধারাটা আউলে ফেলাই প্রায়, একটু যদি বলতেন স্যার। 19 এবং 20 ধারা যখন কমপ্লিট নোট পড়াবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কমপ্লিট নোটে মনে হয় নাই। ঠিক আছে, 19 এবং 20 ধারা আমার যে আপনার ফাউন্ডেশন নোট এমসিকিউ, সেই অংশটুকু আপনাকে দিয়ে দিব নি। আমার কি ফাউন্ডেশন নোট আপনার কাছে আছে? এমসিকিউ ফাউন্ডেশন না নোট? স্যার, না স্যার। আচ্ছা, আপনি ক্লাস শেষে আমাকে একটা মেসেজ দিবেন, ক্লাসের বাইরে প্রশ্ন করার দরকার নাই। জাস্ট আমাকে মেসেজ দিবেন, আমি সেটা সরবরাহ করব। আমি তো দিই, জি হ্যাঁ। স্যার, লাইভ ক্লাসের জি বাইরে স্যার, আমাকে প্রশ্ন করলে আমি তাদের উত্তর দিই তো ভাই। ঠিক আছে, আপনি জি স্যার। দিবেন, জি, আমি ওই অংশটুকু আপনাকে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। তারপরে প্রয়োজনে আপনাকে অডিও কলে আমি আলাদা করে প্রাইভেটলি বুঝিয়ে দিব। ঠিক আছে।
জি স্যার। তাহলে বি তার ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে এ এর নিকট থেকে পণ্য ক্রয় করে এবং এ কে অনুরোধ করে তথ্য। হ্যাঁ, কে লাইনে আসলেন, বলেন কি বলবেন? আবার লাইন থেকে চলেও গেলেন। তাহলে এখানে আমি ঘটনাই বলছি। হ্যাঁ, বাংলাদেশ বিমানের সরবরাহ করতে সেই অনুযায়ী এ পণ্য সরবরাহ করে, ঘটনাই বললাম। পরে বি টাকা দিতে অস্বীকৃতি জানায়, মানে মূল্য দিতে। এতটুকু কিন্তু ঘটনাই নিয়েছি আমি। ঠিক আছে, একটু অন্যভাবে উপস্থাপনা। প্রথমে প্রাসঙ্গিক আইন, তারপর ঘটনা, তারপর সিদ্ধান্ত দিচ্ছি। একটু আলাদা স্টাইলে করান এটা। জি জি স্যার। এ টাকা আদায়ের জন্য বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে চাই। এতটুকু কি জিজ্ঞাসিত বিষয়। এরপরে আমরা কি দিচ্ছি উত্তর। সুতরাং, মানে সিদ্ধান্ত দেখেন এক লাইনে শেষ। কোড অফ সিভিল প্রসিডিউর এর 20 ধারা বিধান মতে এ ঢাকা ও চট্টগ্রাম উভয় স্থানের যে কোনো স্থানেই আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে। কারণ 20 ধারাতে বলে যেখানে বিবাদী বসবাস করে, অথবা যেখানে ব্যবসা করে, অথবা যেখানে কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়েছে। তার মানে যে কোনো এক জায়গায়। উত্তর কি যে কোনো এক জি জায়গায়। এমসিকিউ হলে কি হতো, যে কোনো এক জায়গায়, ঢাকা অথবা চট্টগ্রাম। এটা হতো এমসিকিউ প্রশ্নের উত্তর, তাই না? জি তাহলে দেখেন, এই প্রশ্নের উত্তর আমি কেন এভাবে লিখেছি। আপনাকে বলেছি ভাই, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লেখার জন্য আসলে কোনো গদ বাঁধা নিয়ম নাই। গদ বাঁধা মানে কি, একটা নির্দিষ্ট নিয়ম নাই, স্পেসিফিক কোনো নিয়মই নাই। আমি এই নিয়মটা বানিয়েছি, কেউ গাইডে তার মতো করে অন্য একটা নিয়ম বানিয়েছে। আপনি আপনার মতো করে বানান। আপনি লিখতে যে যেই নিয়মটা আপনার মাথার মধ্যে আছে সেই নিয়মটাই লিখে দেন। নিয়মের ফাঁদে পড়ে আপনার উত্তরটাকে নষ্ট করবেন না। মাথার মধ্যে যা আসে তাই লিখে দিয়ে চলে আসবেন। আমার কথা বুঝতে পেরেছেন? মানে লিখার জি ফ্লো স্যার। নষ্ট করা যাবে না কোন নিয়মে লিখবো এই সিদ্ধান্ত নিতে গিয়ে। বা আপনি একটা নিয়মে লিখতে যে অন্য নিয়মে চলে গেল, আবার কাটার দরকার নাই। এবার আপনি লিখতে গেলেন, এই 4টা নিয়মের কোনো নিয়মের মধ্যেই গেল না, তাও সমস্যা নেই। আপনি যদি স্যাটিসফাইড হন যে আমি আইন অনুসারে লিখেছি, ফাইন, আপনি নম্বর পাবেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আই রিপিট এগেন, জি যদি আপনি আইন অনুসারে প্রশ্নের জিজ্ঞাসিত তথ্য বুঝে ওই তথ্যের উত্তর দিতে পারেন, এনাফ। কোনো পদ্ধতি ফলো করারই দরকার নাই। আচ্ছা ঠিক ক্লিয়ার? আছে স্যার, বুঝলাম। জি, ক্লিয়ার। মানে যদি সঠিকভাবে। পদ্ধতি পদ্ধতি যদি জি অটোমেটিক ভাবে চলে আসে, ফাইন। না আসলে পদ্ধতির ফাঁদে পড়ে উত্তর নষ্ট করবেন না। আপনি যে কোনো ভাবে আপনি লিখে আসেন। ভাই, আপনি এসএসসি পাশ করেছেন, এইচএসসি পাশ করেছেন, এলএলবি করেছেন, অনেকে মাস্টার্স করেছেন, ঠিক আছে? আপনি জি 2 কলম লিখে আসতে পারবেন না বানিয়ে? আপনি আইন জানেন, ওই জি আইনটাকে বানিয়ে লিখে আসেন, নিজের নিজের ভাষা ইউজ করেন। আমার প্রশ্নের উপরে লেখা থাকে, নিজের ভাষায় লিখেন, তাই না? জি 2 নম্বর, পি একজন রোগী যিনি নোয়াখালী জেলার বাসিন্দা। চট্টগ্রামে কর্তব্যরত ডাক্তার কিউ এর প্রেসক্রিপশন অনুসারে চট্টগ্রামে অবস্থিত আর এর দোকান হতে পি কিছু ঔষধ কিনেছিল। ওই ওষুধগুলো সেবনের পর পি লক্ষ্মীপুরে মারা যায়। তার মানে ডাক্তারের প্রেসক্রিপশন কি ছিল, ভুল ছিল, তাই না? তাহলে কি করতে হবে, ক্ষতিপূরণের মামলা করবে না? আবার এখানে পেনাল কোডেও মামলা হতে পারে। যেহেতু আমরা সিপিসি পড়ছি, তাহলে একই ঘটনাকে কেন্দ্র করে সিভিল কেসও হতে পারে, ক্রিমিনাল কেসও হতে পারে। ঢাকায় একজন ফার্মাসিস্ট মৃত পি এর ছেলেকে জানায় যে কুষ্টিয়ার বাসিন্দা টি এর সরবরাহকৃত উপকরণ দিয়ে এস এর মালিকানাধীন ঢাকাস্থ একটি কারখানায় ওষুধগুলো তৈরি করা হয়েছে এবং সেগুলো ভেজাল ছিল। তার মানে ভেজাল ওষুধের এখানে বিষয় আসছে। মৃতের ছেলে মামলা করতে চায়। এক্ষেত্রে কোন আদালতে কার বিরুদ্ধে এবং কি ধরনের মামলা দায়ের করা যাবে? এটা কিন্তু পেনাল কোডে মামলা করা যেত আগে। পেনাল কোডে ভেজালের ইংরেজি কি, ভেজাল খাদ্যের ইংরেজি কি বলেন? জি স্যার। আছে অ্যাডাল্টারেশন স্যার। অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারির মতো কিন্তু অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন জি মানে ভেজাল খাদ্য। আগে পেনাল কোডে মামলা হইতো, এখন কিন্তু পেনাল কোডে মামলা হয় না। বাস্তবে কিসে মামলা হয়? বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। বুঝতে পেরেছেন? ও মানে, জি ভোক্তাধিকার আইন বা বিশেষ, জি। এটা বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়, আচ্ছা অথবা মোবাইল কোর্টে। তো এখানে আপনার উত্তরের যৌক্তিকতা নিরূপণ করুন। এখানে 1 নং প্রশ্নের উত্তরের সহায়তা নিয়ে উত্তর দিতে হবে আপনাকে। তার মানে আমি এটা উত্তর দিয়ে দিই না। 1 নম্বর প্রশ্নের যে উত্তর, 20 ধারা অনুসারে আপনাকে উত্তর করতে হবে। অর্থাৎ কোথায় মামলা করবে এই হচ্ছে বিষয়, তাই না? জি জি এবং কি ধরনের মামলা করবে, ক্ষতিপূরণের মামলা করবে। এরপরে 3,
ডি এবং সি যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকার অধিবাসী। তার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় ডি এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ের চুক্তি করে। চুক্তি মোতাবেক ডি তা সরবরাহ করলেও সিই তা পরিশোধ করেনি। এটা আমরা পড়লাম না অলরেডি? জি জি ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলা করতে চায়। সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চান। তাহলে এর আগে কোথায় মামলা করবে বললে 20 ধারা, এখন কোথায় বদলি করব? বদলির বিষয়গুলো আমরা, সি এর বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনার করণীয় কি? তাহলে এটা সিপিসি 23-2 ধারার বিধান মতে সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করবেন। ঠিক আছে? কারণ আদালত জি দুইটি ঢাকা ও চট্টগ্রাম তথা ভিন্ন জেলায় দুইটি আদালত। যদি একই জেলার হতো তাহলে জেলা জজের কাছে করতে হতো 24 ধারা মতে। আমরা কোথায় শিখলাম? ড্রাফটিং এ শিখলাম না এটা? জি স্যার। হ্যাঁ, সাজ্জাদ ভাই বলেন, সাজ্জাদ চৌধুরী। সাজ্জাদ চৌধুরী ভাই লাইনে আসেন, লাইনে আসার সুযোগ দিচ্ছি তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো স্যার। হচ্ছে গিয়ে কি এখানে স্যার যে ডাক্তার যে প্রেসক্রিপশনটা করলো, হুম। স্যার উনি কি জানতো যে আসলে প্রেসক্রিপশনের সময় ডাক্তার এখানে ডাক্তারের বিরুদ্ধে মামলা করা যাবে কিনা, আমার কোশ্চেনটা হচ্ছে এইটা। ডাক্তারের বিরুদ্ধে মামলা করা যাবে না। জি স্যার। এখানেই তো প্যাচ। ঠিক আছে, এটা ক্ষতিপূরণের মামলা হবে হচ্ছে ইয়ার বিরুদ্ধে, ওই যে ওই 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 যে ফার্মাসিস্টের বিরুদ্ধে। হ্যাঁ, রাইট, ফার্মাসিস্ট এন্ড যে সরবরাহ করেছে আমরা পড়ছি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর, সিপিসি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সিপিসি থেকে আশা করছি এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যদি এর বাইরে প্রশ্ন করার মতো থাকে আমি তো ক্লাস টেস্ট এবং মডেল টেস্টে দিবই, তাই না? জি তাহলে এখানে মামলা বদলি বদলি 23-2 উত্তর করব যদি হাইকোর্টে হয়, আর যদি জেলা জজের কাছে হয় 24 অনুসারে করলেও হবে। ঠিক আছে? জি খ একটি ভূমির দখলে আছে। দেখেন আমি দুইটা সেন্টেন্সে শেষ করে দিয়েছি, তাই না? আপনি এটা জি প্রপার ওয়েতেও লিখতে পারবেন, অ্যাডাপটিভ ওয়েতেও লিখতে পারবেন, আপনার মতো করে লিখেন। তার মানে আমি এখানে অ্যান্সারিং হিন্টটা দিয়ে দিয়েছি, ইঙ্গিতটা দিয়ে দিয়েছি, যে মূল জায়গাটুকু জাস্ট ক্লিয়ার করে দিয়েছি। এবার এটা থেকে আপনারা উত্তর তৈরি করে নিতে পারবেন না পরীক্ষায় দিলে? জি পারবো স্যার ইনশাল্লাহ। পারতে হবে, কারণ যদি না পারেন তাহলে আপনাকে মুখস্থ বিদ্যার উপর নির্ভর করতে হবে। আর আমি চাই না আমার স্টুডেন্ট মুখস্থ বিদ্যার মতো ভয়ঙ্কর জিনিস বা ভয়ঙ্কর পদ্ধতি ফলো করুক। আপনার দক্ষতা বৃদ্ধি পাক। হ্যাঁ, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন 2 কলম লিখে আসতে পারবে আমার স্টুডেন্ট। আমি এইভাবে আমার স্টুডেন্টদের তৈরি করি। আমি দক্ষ দক্ষ শিক্ষার্থী তৈরি করাতে মনোনিবেশ করি। আমি মুখস্থ করাই না কোনো কিছু। অনেকে বলে ক্লাসে প্রশ্ন মুখস্থ করাই দেব। অনেকে বলে আপনি কেন আইন মুখস্থ করাবেন? আর এখন তো আবার ধারা মুখস্থ করারও চাপ নাই, তাই না? জি জি কারণ স্যার। এমসিকিউ ধারাভিত্তিক প্রশ্ন আর আসছে না। খ একটি ভূমির দখলে আছে। ভূমি মানে কি? জমি, তাই না? জি খ কে বাদ দিয়ে ক অন্যান্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে উক্ত ভূমিতে সত্ত্ব ঘোষণার ডিক্রি ও খাস দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করে। তার মানে এখানে কি হয়েছে? নন জয়েন্ডার হয়েছে, তাই না? জি এক্ষেত্রে খ এর প্রতিকার কি? কোথায় আছে? আদেশ 1 বিধি 10-2 এ আছে। এর বিধান মতে খ উক্ত মামলায় বিবাদী হিসেবে পক্ষভুক্তির আবেদন করে বিবাদী হিসেবে মামলায় প্রতিযোগিতা করবে। এই কথাটুকু আপনার উত্তরে থাকতে হবে। এবার আপনি যেই পদ্ধতিতে লিখেন না কেন একটু তো 2 কলম বাড়তি করে লিখতেই হবে সাজিয়ে, তাই না? জি কিন্তু এই মূল উত্তরটুকু আপনার, এই ধারা, এই উত্তরটুকু থাকতে হবে। তাহলে আদেশ 1 বিধি 10-2 এ কি আছে? পক্ষভুক্তির বিষয়ে বলা আছে। কেউ যদি নন জয়েন্ডার হয়ে যায় তাহলে তাকে জয়েন্ট হয়ে পক্ষভুক্ত হয়ে মামলায় বিবাদী হিসাবে উপস্থিত হতে হবে, লিখিত জবাব দিতে হবে এবং কন্টেস্ট করতে হবে, তাই না? জি টি সি এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করে। পি মোকদ্দমার সম্পত্তিতে সত্য দাবি করে। বিবাদী শ্রেণীভুক্ত দরখাস্ত দাখিল করে। মোকদ্দমার দরখাস্তটা কি মঞ্জুরযোগ্য? এখন টি সি এর বিরুদ্ধে মামলা করেছে, এখন পি এসে বলছে যে এই সম্পত্তি তো আমার,
ঠিক আছে? কোন সম্পত্তি? জি যে সম্পত্তি নিয়ে এরা চুক্তি প্রবলের মামলা করছে সেটা এক স্থাবর সম্পত্তি বিশেষ চুক্তি হতে পারে, তাই না? জি এখন টি বলছে সম্পত্তি আমার, সি দখলে রেখেছে, এবার পি এসে বলছে সম্পত্তি আমার। এখন এখানে সে শ্রেণীভুক্ত হতে চাচ্ছে। হ্যাঁ বলেন। স্যার, 3 নম্বরের যে সংখ্যাগুলো প্রশ্নটা, এটা কি 24 ধারার মধ্যে উত্তরটা হবে না? 24 ধারা অনুযায়ী? আপনার 23-2 দিয়ে হলেও হবে, 24 দিয়ে করলেও হবে, সমস্যা নাই। 24 দিয়েও করা যাবে, আমি তো বলেই দিলাম। ঠিক আছে, যুক্তি সহ উত্তর দিন। টি সি এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করেন। পি মোকদ্দমার সম্পত্তিতে সত্য দাবি করে বিবাদী শ্রেণীভুক্ত দরখাস্ত দাখিল করেন। এটা হচ্ছে ঘটনা। এবার আমি উত্তর করব। এক্ষেত্রে পি এর উক্ত দরখাস্তটি মঞ্জুরযোগ্য নয়। কেন মঞ্জুরযোগ্য নয়? কেননা পি চুক্তি প্রবলের মোকদ্দমায় সত্য দাবি করে সিপিসি এর আদেশ 1 বিধি 3 এর বিধান মতো উক্ত রূপে পক্ষভুক্ত হওয়া যায় না। আপনি প্রয়োজনে আলাদা করে একটা সত্য ঘোষণা মামলা কার বিরুদ্ধে করেন? সি এবং টি এর বিরুদ্ধে করেন, তো ওই মামলাতে সে পক্ষভুক্ত হতে পারবে না, কারণ মামলার নেচার পরিবর্তন হয়ে যাবে। এই মামলাটা কিসের? চুক্তি প্রবলের মামলায়। চুক্তি প্রবলের মামলায় কখনো সত্য দাবি করা যায় না, মামলার ভিন্ন নেচার। আপনি মাছের বাজারে এসে যদি মাংস কিনতে চান, মাংস পাওয়া যাবে? না স্যার। ঘটনা বুঝতে পারলেন? তাহলে মামলার প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। চুক্তির প্রবলের মামলায় আপনাকে বলতে পারে যে আমি এই চুক্তির আমি নিউজ একটা কি পক্ষ, আমি নিজে একটা পক্ষ, এই কথা যদি পি দাবি করে তাহলে সে কি হতে পারবে? পক্ষভুক্ত হতে পারবে। কিন্তু সে এই সম্পত্তির সে মালিক, সত্যবান, এটা দাবি করলে সে আলাদা মামলা, পৃথক মামলা করতে হবে। ক্লিয়ার? জি স্যার। কারণ ওই একই মামলায় সে চুক্তি প্রবল করে দিবে, না পি এর আবার সত্য ঘোষণার জন্য আলাদা আবার বিচার করবে? তার মানে এক মামলায় দুই ধরনের বিচার হয় না। বিচার্য বিষয়টাই নির্ধারণ করা যাবে না এখানে। এ তার বাড়ি বি কে বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। 2005, 6 এবং 2007 সালের সমুদায় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে। 2008 সালে এসে এ বি এর বিরুদ্ধে শুধুমাত্র 6 সালের ভাড়ার জন্য মামলা করে এবং 5 সাল এবং 7 সাল ছেড়ে দিল। এখন আপনি 3 বছরের ভাড়া বাকি আছে, 3 বরং 36 মাসের। আপনি মাত্র 6 মাস, সরি, 6 সালের মাত্র 12 মাসের জন্য ভাড়া চাচ্ছেন, বাকি 24 মাস অর্থাৎ 5 সাল এবং 7 সালেরটা ছেড়ে দিয়েছেন। তার মানে আপনি মামলার তফসিলে 2টা সালের 24 মাস কি দিয়ে দিয়েছেন, আগেই বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এটা আপনার আর্জি লেখা ভুল না? ভুল, তার মানে বাদী নিজে ওই ওই 2 বছরের প্রতিকার চান না। হ্যাঁ। এ কি পরবর্তীতে বিয়ের বিরুদ্ধে 2005 এবং 7 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে? পারবে না। মামলা করতে পারবে না, করা যায় না, একসাথে করতে জি হতো, বা ওই মামলা করার পরে কি করা যেত, আর্জি সংশোধন করা যেত। ঠিক আছে? তাহলে এ তার বাড়ি বি কে বার্ষিক 2200 টাকায় ভাড়া দেয়। আমরা ঘটনা পড়ছি, মামলা করে। এক্ষেত্রে এ পরবর্তীতে বিয়ের বিরুদ্ধে, এই যে এখানে নাজির শব্দটা কেটে দিবেন, ঠিক আছে? এটা 2005 হবে, মাঝখানে নাজির ঢুকে গেছে। বা 2007 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে না, কেননা সিপিসির আদেশ 2 বিধি 2 এর 3 এর বিধান মতে প্রথম মোকদ্দমায় কোনো প্রতিকার বাদ দিলে পরবর্তী মোকদ্দমায় তা আর দাবি করার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এটা স্পষ্ট বলা আছে। যদিও একই নেচারের মামলা, এটা আবার আপনি কি উত্তর করতে পারবেন, রেস জুডিকাটা অনুসারেও এটা উত্তর করা যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। কে ও এল খুলনার দৌলতপুর সিভিল জজ আদালতে এম এর বিরুদ্ধে স্থাবর সম্পত্তি বন্টনের প্রার্থনায় মোকদ্দমা দায়ের করেন। তাহলে কে কার বিরুদ্ধে করলো, কে বাদী কে বিবাদী, ঠিক আছে, কি মামলা হুম, কোন কোর্টে করলো, এগুলো আপনাকে আলাদা আলাদা আন্ডারলাইন করে নিতে হবে। মোকদ্দমাটি দোতরফা সূত্রে ডিক্রি হয়, মানে একতরফা না, দোতরফা। উক্ত ডিক্রির বিরুদ্ধে যখনই দোতরফা আছে তখন আপনার মাথায় কিন্তু ক্লিক করবে 96 ধারার আপিলের বিষয় আছে মনে হয়, তাই না? জি জি স্যার।
এটা ক্লিক করতে হবে আপনাকে, তাহলে আপনি আইন দ্রুত কাজে লাগাতে পারবেন। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানিকালে দেখা যায় যে মোকদ্দমাটি দৌলতপুর সিভিল জজ আদালতের পরিবর্তে খুলনার সদর সিভিল জজ আদালতে দাখিল হয় উচিত ছিল। তার মানে স্থানীয় এখতিয়ার চেঞ্জ হয়ে গেছে, এক কোর্টে দিতে গিয়ে অন্য কোর্টে দাখিল হয়েছে, সম এখতিয়ার সম্পূর্ণ কোর্ট, এবং ডিক্রিও হয়ে গেছে। আদালত আর্জি ফেরত দেননি। তাহলে 14 ধারায় আবার, তামাদি আইনের 14 ধারায় কি সুবিধা নেওয়া যেত, তাই না? জি এবং আরজিতে এল স্বাক্ষর করেন নাই, তার মানে মামলার ফল্ট দুইটা, বাদী আরজিতে স্বাক্ষর করেনি এবং ভুল আদালতে দাখিল হয়েছে। এই দুইটাই কি সিম্পল ম্যাটার, এটার জন্য কি হবে না, মামলার ক্ষতি হবে না। এমত অবস্থায় আপিল আদালতের করণীয় সম্পর্কে সিপিসি অনুসারে উত্তর দিতে হবে, ঠিক আছে? জি তাহলে এখানে আমি ঘটনাটা দিয়ে দিয়েছি প্রথম প্যারায়। দ্বিতীয় প্যারায় আলোচ্য ঘটনার ক্ষেত্রে আপিল আদালত নিম্ন আদালতের ডিক্রিটি বহাল রাখার আদেশ প্রদান করবেন, কারণ সিপিসি এর 21 ধারার বিধান মতে, 21 ধারে কি আছে, মামলার সামান্য ত্রুটি থাকলেও ন্যায় বিচার ব্যাহত না হয়। এখন আদালত যদি দেখে যে বাদী স্বাক্ষর করুক আর না করুক, বাদী স্বাক্ষর করলে কি ভিতরের কোনো কথার পরিবর্তন হয়ে যেত, আরজির বক্তব্য পরিবর্তন হতো? আমার কথা বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার, আবার বলুন স্যার। মনে করেন যে এখানে মামলার আরজিতে বাদীর স্বাক্ষর নাই, এখন স্বাক্ষর না করার কারণে বা স্বাক্ষর করলে আরজির কোনো যে ক্ষতি নেই স্যার। বক্তব্য সেটা কি পরিবর্তন হতো? না না স্যার, মামলার প্রকৃতি পরিবর্তন হতো না, আর্যের কোনো বক্তব্য পরিবর্তন হতো না। তো পরিবর্তন যেহেতু হতো না, তাহলে এখন একটা মামলা যে কোর্টে বিচার হওয়ার কথা ছিল সেই কোর্টে না হয়ে পাশের কোর্টে হয়েছে, তাতে সমস্যা জি কি, বিচারিত হয়েছে। এখন জি যদি দেখে যে এই পাশের কোর্টে বিচার না হয়ে প্রকৃত আদালতে যদি বিচার হতো, তাহলে একই আদেশ আসতো। এটা যদি আদালত অনুভব করে, কোন আদালত, আপিল আদালত, আপিল তাহলে আদালত। তো রায় জি বহাল রাখবেই, রাখবে না? জি 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 হ্যাঁ, যিনি লাইনে আসছেন বলেন ভাই। হ্যাঁ, শাওমি, স্যার শাওমি এখানে থেকে বলেন। আপনি লাইনে আছেন কিন্তু কথা বলছেন না, আবার লাইন আপনি বন্ধ করে দিলেন, আবার লাইনে আসার সুযোগ দিলাম, আবার লাইন অন করেন। শাওমি ভাই, লাইন অন হয়েছে, কথা বলেন। আপনি জাস্ট মুখটা খুলেন ভাই, কথা বলেন। স্যার এখানে যে মূল ঘটনা মানে বিচার্য বিষয় যদি ঠিক থাকে তাহলে আহ, ইয়াটার অর্থাৎ এখানে কোনো ইয়া হবে না যে আপনার ঘটনার মানে কোনো কিছু যে ছোটখাটো যে যে স্বাক্ষর না থাকলে ওটার কোনো ইয়া হবে না, ওটার কোনো ইফেক্ট হবে না। খুব একটা না। এখন মনে করেন যে একটু আপনার ফ্যামিলির উদাহরণ দিই, যেমন এর আগে চটপটি বা হালিমার উদাহরণ দিলাম, তাতে কি মাইন্ড হবে? ফ্যামিলির উদাহরণ দিব। না না স্যার, আচ্ছা, আপনি বিবাহিত না অবিবাহিত? আমি বিবাহিত। বিবাহিত। ভাবি চা তৈরি করে দেয় তো মাঝে মধ্যে, চা কফি এগুলো। জি 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 আচ্ছা, মনে করেন চা চাইলেন, এখন ভাবি আপনাকে, আপনি চাই মনে করেন 2 চামচ চিনি আপনি খান, ঠিক আছে? এখন ভুল করে জি 1 চামচ চিনি দিয়ে নিয়ে আসছে, তাহলে চা আপনার টেস্ট অনুসারে একটু কি মিষ্টি কম হবে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, চায়ে মিষ্টি একটু কম হলে তো উপকারী, অপকার কি? নাই নাই স্যার, আপনার আপনার ভালোই উদ্দেশ্য, হবে। আমার চা পান করতে ইচ্ছে করছে, চা খেলে একটু জোশ আসবে শরীরে, চা পান করতে আমার ভালো লাগছে, এখন একটা নেশা কাজ করে অনেক সময়, অনেকে জাস্ট নেশার জন্য না, একটু খেলে এনার্জি পাবো। তো আপনি চা চাইলেন, আপনাকে চা কিন্তু দিয়েছে, আপনার মিসেস চা এনে দিয়েছে, জাস্ট চিনি 1 চামচ কম হয়েছে, চা তো দিয়েছে, তাতে কি আপনার ওয়াইফের উপরে রাগারাগি করার কিছু আছে? না স্যার, এখন আপনি ভদ্রভাবে বলতে পারেন যে 1 চামচ চা আর মানে চিনি আর একটু দাও, একটু চিনি কম ভালো হলে হয়েছে। ভালো। আপনি পরে চিনি চাইয়ে নিতে পারেন, তার মানে বাদী আরজিতে স্বাক্ষর করেনি, পরে স্বাক্ষরের ব্যবস্থা হতে পারে। চিনি 1 চামচ কম হয়েছে, পরেও তো দেওয়া যেতে পারে ভাই, রেগে যাওয়ার তো কিছু নাই, চা আবার ছুঁড়ে ফেলে দেওয়ার তো কিছু নাই, আছে কি? না স্যার, আপনি যদি ভদ্র মানুষ নাই। হন এই কাজ তো করবেন না, তাই না? প্রশ্নই আচ্ছা, ওঠে না। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই। এখন চা আপনার মিসেসকে বলেছেন, মিসেস ব্যস্ত আছে, আপনার ছোট বোন যদি থেকে থাকে বাড়িতে, চা কে তৈরি জি করেছে, হয়তো বা আপনার মিসেসই তৈরি করেছে, কিন্তু চা আপনার পরিবারের অন্য কোনো সদস্য
আপনার সন্তান বা আপনার বোন এনে দিল আপনাকে, তাতে কি আপনার সমস্যা? আপনি না তো স্যার। এক্সপেক্ট করছিলেন যে আপনার মিসেস এনে দিক, কিন্তু সে ব্যস্ত থাকার কারণে কাউকে না কাউকে দিয়ে পাঠাইছে। তার মানে চা কে এনে দিল সেটা বিষয় না, আমি চা পেয়েছি কিনা এটা ম্যাটার, তাই না? জি স্যার। তার মানে বিচার কোন কোর্ট করলো এটা ম্যাটার না, ন্যায় বিচার হয়েছে কিনা এটা দেখতে হবে। জি স্যার, বুঝতে এ- পারছেন। এবার ক্লিয়ার হয়েছেন? আশা করি এই উদাহরণ সারা জীবন মনে থাকবে আপনার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ন্যায় বিচার ব্যাহত না হলে মানে ভাই যদি চা পেয়ে যায় তাহলে মানে চিল্লাচিল্লি করার কোনো অপশন নাই। তবে আপিল আদালত শুধুমাত্র নিম্ন আদালতের এখতিয়ার না থাকার বিষয়টি বিবেচনায় নিবেন না। তার মানে রাগারাগি করার কিছু নাই, ঠিক আছে চা পেয়েছি মিটে গেছে, কে দিল ম্যাটার না, একটু টেস্ট কম বেশি হলেও চালিয়ে মানিয়ে নিতে হবে জীবন্ত। মামলায় আরজিতে বাদী এল এর স্বাক্ষর না থাকার বিষয়টি একটি নগণ্য ত্রুটি, মানে চা একটু চিনি কম হলেও সমস্যা নাই, যা সংশোধনযোগ্য, মানে একটু পরে চিনি দেওয়াও যাবে বা পরে বাদী স্বাক্ষর করে নেওয়া যাবে আপিল আদালতে গিয়ে। এখন আপিল আদালতে এসে যদি এখানে এখানে স্যার একটা জিনিস একটু একটু অ্যাড বলি, করি, সেটা হচ্ছে যে, আপিল আদালতে এসে আপিল আদালতে এসে বাদীকে জিজ্ঞাসা করবে এই যে আরজি, এই আরজির বক্তব্য কি আপনার বলা তথ্য মতে, আপনার আইনজীবী কি আপনার বক্তব্যের বাইরে বা আপনার বক্তব্য ছাড়াই কি এই আরজি লিখেছেন, এই আরজি আপনার কথা মতো কি লিখিত নয়? এই ধরনের প্রশ্নের উত্তরে যদি বাদী বলে যে না এই আরজি আমি মানি না, বাদী তো এই কথা বলবেই না। বলবে কি? কারণ তার পক্ষে ডিক্রি চলে আসছে, যদি এই কথা বলে যে না এই আরজি আমি মানি না তাহলে তো মামলাই শেষ তার। তাহলে বাদী যদি বোকা না হয় তাহলে তো সে আর্জি মেনে নিবে এবং বলবে যে আমাকে স্বাক্ষরের সুযোগ দিলে আমি এখন স্বাক্ষর করে দিচ্ছি। ক্লিয়ার? এখন বলেন ভাই কি জি স্যার। বলবেন? না, এখানে যে ওই যে আপনার এই যে স্পেসের এই কথাটা, তবে আপিল আদালত শুধুমাত্র নিম্ন আদালতে এখতিয়ার না থাকার বিষয়টি বিবেচনায় নেবেন না। এখন এখতিয়ার আদালতের এখতিয়ার একটা তো ফ্যাক্ট, এখানে শুধু কোন এখতিয়ার আদালতের বাইরে যদি, যে আদালতের ওই মামলাটা করার বিচার করার এখতিয়ার থাকবে না, সেই আদালতে যদি ওই মামলাটা বিচার হয়, তাইলে স্যার এটা কি ন্যায় বিচার? ওই আপিল আদালত এটাকে অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করবে। এখানে সিভিল এবং ক্রিমিনাল কোডের মধ্যে একটা ডিফারেন্স আছে, হ্যাঁ। সিভিল কোড মনে করেন সিনিয়র সিভিল জজ আর শুধু সিভিল জজ, এই দুই কোডের মধ্যে যদি ডিফার তৈরি হয়, অথবা মনে করেন এক থানার সিভিল জজ বা এক উপজেলার সিভিল জজ আরেক উপজেলার সিভিল জজে গিয়ে কি হয়েছে, মামলা হয়েছে। যেমন আমাদের রাজশাহীতে পুঠিয়া উপজেলা আবার বাগমারা উপজেলা, তো বাগমারা উপজেলায় মামলা না হয়ে পুঠিয়া উপজেলায় মামলা হলো, বা দুর্গাপুর উপজেলায় মামলা হলো, যেটা হওয়া উচিত ছিল পুঠিয়াতে। তো পুঠিয়াতে না হয়ে যদি দুর্গাপুরে হয়, সেক্ষেত্রে একই তো বিচারক করছে এবং ওই বিচারকের কি বিচার করার এক ক্যাপাসিটি মোটামুটি একই। এটা সিভিলের ক্ষেত্রে ম্যাটার না, চলবে। এটা 21 ধারা বলছে, 21 ধারাটা পড়ে নেবেন। কিন্তু ক্রিমিনাল ক্ষেত্রে আবার প্রবলেম আছে। ক্রিমিনাল ক্ষেত্রে যেইটা মার্ডার কেস সেটা দায়রা জজে করতে হবে, যদি ম্যাজিস্ট্রেট কোর্টে করে তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট তার মানে মার্ডার কেসে ফাঁসির আদেশ দিতে পারে না, তাহলে ন্যায় বিচার ব্যাহত হবে। ক্রিমিনাল কেসে হলে এটা আপিল আদালতে সংশোধন হবে বা আপিল আদালত সেটা মেনে নেবে না, সিভিল কেসে এটা সমস্যা হবে না। আমি কি বোঝাতে পারলাম? বুঝছি স্যার। আরো একটা কারণ আছে, আপিল আদালত যদি বলে যে ঠিক আছে আপনি আর্জির এই অংশটুকু একটু সংশোধন করে জাস্ট, নিম্ন আদালত সেটা নতুন করে তার ডিক্রিটা রিভিউ করে আবার দিয়ে দিবে, ঠিক আছে, বা রিমান্ড করে, রিমান্ড বলতে পুনর্বিচার করে আর রায় আবার দিয়ে দিবে দ্রুত সামারি ট্রায়ালের মাধ্যমে, সেটাও করা সম্ভব। কিন্তু ক্রিমিনাল কোর্ট এটা করতে পারে না, কারণ ক্রিমিনাল কোর্টে কখনো মামলার বিষয়বস্তু পরিবর্তনের সুযোগ নেই, বা মামলার বাদীর নালিশি দরখাস্ত বা এজাহারের কোনো বক্তব্য একটা শব্দ পরিবর্তন করার সুযোগ নেই ক্রিমিনাল মামলায়। তো এটা ক্রিমিনাল মামলায় সম্ভব না, সিভিল মামলায় সম্ভব। ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, আর প্রশ্ন আছে? স্যার এক্ষেত্রে কি আরেকটা জিনিস মনে রাখা যায় স্যার, সেটা হলো যে সিভিল সব আদালতের তো কম বেশি আপনার ইনহেরেন্ট পাওয়ার আছে স্যার, সহজাত ক্ষমতা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই সবারই সামান্য, সহজাত ক্ষমতা আছে, জি এদিক জি, দিয়েও তো একটা সেক্ষেত্রে, সিমিলারিটি আছে, ঠিক আছে। তো জি আমরা জি জি, এখানে যদি নম্বর বেশি থাকে, বর্ণনামূলক প্রশ্ন হয় এগুলো, তাহলে এই যে আপনি ইনহেরেন্ট পাওয়ারের গল্পগুলো নিয়ে আসতে পারেন, কিন্তু প্রবলেমেটিক প্রশ্নে স্পেসিফিক উত্তর করাই ভালো, মানে বেশি খিচুড়ি পাকানোর দরকার নাই।
বুঝতে পেরেছেন? না না, সেটা এমনি মানে সেটা এমনি প্রাসঙ্গিক হিসেবে বলছি স্যার। হ্যাঁ, আমরা তো যত কম লিখতে পারি তাতে আমরা এখন বাঁচি স্যার। এখন আপনি যদি 10 সবাই নম্বরের বা 8 পাচ্ছেন। নম্বরের একটা বর্ণনামূলক প্রশ্নে যদি এই ধরনের একটা কথা বলে, সেক্ষেত্রে আপনি লিখতেই পারেন আপনার লজিকে আসলে। ঠিক আছে, আপনি অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করবেন, আপনার তো সৃজনশীলতা থাকবেই ভাই, আপনি তো ডিফারেন্ট কিছু করবেনই। এক্সেপশন প্র্যাকটিস করলে আপনি কি করবেন, হাইলাইটেড হবেন, তাই না? 8, ক ক্ষয়ের বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের পূর্বক দাবি করে যে সে গ এর নিকট থেকে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাবার অধিকারী, উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়। দেখেন ইন্টারেস্টিং, এখানে বাদী ক খ এর বিরুদ্ধে মামলা করছে, খ হচ্ছে বিবাদী, তাহলে গ হচ্ছে এখানে থার্ড পার্সন হয়ে গেল না? জি তাহলে এখানে গ কে বিবাদী করতে হতো না? জি, মানে ভুল বিবাদের নামে করে ফেলেছে। আচ্ছা, এখানে আরেকটু পড়ি, ক কি বিরুদ্ধ দখল জনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করতে পারে? ও, একবার সে দাবি করছে আমি ওয়ারি সূত্রে পেয়েছি, কারণ গ হচ্ছে আমার বাবা বা দাদা, এরকম কিছু বলছে, বা আমার মা বা আমার ভাই। ঠিক আছে, এখন পরে বলছে যে না আমি ওয়ারি সূত্রে পাইনি, আমি দখল জনিত মানে অ্যাডভার্স পজিশন, জবরদখল সূত্রে 12 বছর ধরে ভোগ দখল করছি, তাই এই সম্পত্তি আমার। বুঝতে পেরেছেন? জি জি। তাহলে প্রথমে আপনি দাবি করলেন যে ওয়ারি সূত্র, এবং পরে আপনি ভিন্ন দাবি করছেন, তার মানে আপনি কি ফ্রড? আপনি নিজে ফ্রড না হলে আগের মামলায় এক দাবি করছেন, পরের মামলায় কেন আরেক দাবি করবেন? তাহলে আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে কিনা? অবশ্যই পারবে না। বুঝতে পেরেছেন কেন? জি জি। কারণ আপনি ফ্রড প্র্যাকটিস করছেন, এটা করা যায় না। রেস জুডিকাটা বলে একটা আপনার জিনিস আছে না, এখানে একই সম্পত্তি এখানে নিয়ে মামলা একই সম্পত্তি নিয়ে একই ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় মামলা চলবে না, রেস জুডিকাটার সমস্যা হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি, স্যার। হ্যাঁ, কি বলছিলেন বলেন ভাই। না বুঝছি স্যার, এই জিনিসটা আমি চাইছিলাম আনসারটা। আচ্ছা, 8 নং প্রশ্নের উত্তর, ঘটনা এটা প্রপার ওয়েতে দিয়েছি, বিচার্য বিষয় মাঝে মধ্যে প্রপার ওয়েতে দিয়েছি, না হলে আপনারা আবার খুবই বিরক্ত হয়ে যাবেন যে স্যার দায় সারা কাজ করেছে। প্রাসঙ্গিক আইন 11 ধারা চতুর্থ ব্যাখ্যার বিধান মতে, আচ্ছা আপনার চতুর্থ ব্যাখ্যা মনে না রাখতে পারলেও হবে, 11 ধারা উল্লেখ করতে পারলেই হবে। জি 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 পূর্ববর্তী স্যার। মোকদ্দমায় যেই বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহার হতে পারত বা হওয়া উচিত ছিল, তাহা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ ও মূল বিবেচ্য বিষয় ছিল মর্মে ধরে নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে উক্ত বিষয় পরবর্তীতে একই পক্ষদ্বয়ের মধ্যে পুনরায় নতুন কোনো মোকদ্দমা দায়েরের রেস জুডিকাটা বা দোবারা দোষ নীতি বাধা হিসাবে কাজ করবে, তার মানে মামলা করা যাবে না। এটা 11 গ, জি কি এটাকে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বলে। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হচ্ছে পূর্বের মামলার বিষয়বস্তু পরের মামলায় একেবারে হুবহু প্রাসঙ্গিক হয়ে যায়। সিদ্ধান্ত, আলোচ্য প্রশ্নে ক পূর্ববর্তী মোকদ্দমায় যেহেতু ক্ষয়ের বিরুদ্ধে দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করেননি, তার মানে তাকে প্রথমে দখলজনিত কারণেই মামলা করতে হতো। ওয়ারি সূত্রে আমি হকদার বলে এই মিথ্যা দাবি করা উচিত হয়নি, তাই না? জি বরং গ এর নিকট হতে ওয়ারি সূত্রে নালিশি সম্পত্তি বাবার অধিকারী মর্মে দাবি করে এবং তা প্রমাণ করতে ব্যর্থ হয়। দেখেন, প্রমাণ করতে ব্যর্থ হয়, আদালত তো ধরেই নেবে যে ফ্রড, তাই না? জি জি। মামলাটি খারিজ হয়, সেহেতু ক বিরোধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে না। বলবে আপনি আগে যেহেতু মিথ্যা বলেছিলেন এখন আবার মিথ্যা বলতে আসছেন, তাই মামলাই নিবে না। এটা কমন সেন্স থেকে তো জি বোঝা যাচ্ছে, তাই না? জি জি স্যার। কেননা পূর্ববর্তী মোকদ্দমায় তা প্রত্যক্ষ মূল বিবেচ্য বিষয় ছিল কি, সম্পত্তি কি সূত্রে সে দাবি করছে, সম্পত্তির জি সে যে মালিক দাবি করছে, মালিকানা দাবি করার লজিকটা কি, এটাই তো মূল বিবেচ্য বিষয়, যেটা সে একেবারে ভিন্ন কিছু বলেছে, এখন আবার আরেক গল্প সাজাচ্ছে। তাহলে এই বারবার গল্প সাজিয়ে ওই বিবাদীকে বিভ্রান্ত করা, হয়রানি করা, আদালতকে মিসলিড করা যাবে না। এই কারণে তো রেস জুডিকাটার মতো আইন তৈরি করা হয়েছে, তাই না? জি না হলে একজন মামলা করবে আর আপনি হয়রানি হয়ে বিবাদী হয়ে আপনার বিপদ হবে, আদালতে বারবার যেতে হবে, আপনার টাকা খরচ হবে, উকিল ফি দিতে হবে, সময় নষ্ট হবে, মানসিক টেনশন, বিপদের পর বিপদ, এবং আপনার সম্পত্তি আপনি ভোগ দখল করতে বাধা সৃষ্টি হবেন।
এক্ষেত্রে পুনরায় নতুন কোনো মোকদ্দমা দায়েরে রেজ জুডিকাটা বা দোবারা দোষ নীতি দ্বারা বাধাগ্রস্ত হবেন। মনে করেন আপনি বিবাদী, আপনার বিরুদ্ধে কেউ মামলা করছে, এখন আপনি ওই সম্পত্তিটা কি করতে চান? বিক্রয় করতে চান। মানুষের প্রয়োজনে সম্পত্তি বিক্রয় করে না, একটা সম্পত্তি বিক্রয় জি করে আরেকটা সম্পত্তি কিনতে পারে বা অন্য কোনো জি কাজে লাগাতে পারে, বা গ্রামের সম্পত্তি বিক্রয় করে শহরে কোনো ফ্ল্যাট বা শহরে কোনো সম্পত্তি কিনতে পারে। বিভিন্ন কারণে মানুষ সম্পত্তি তো বিপদে কাজে লাগে বলেই, তাই না? তা আপনি 2 কাঠা সম্পত্তি বিক্রয় করতে চান, কিন্তু ওই সম্পত্তির উপরে যদি মামলা থাকে মানুষ কিনবে? না, তাহলে আপনার ক্ষতি না। নিষ্পত্তি দিতে হবে। তাই রেজ জি জুডিকাটা বিবাদীকে হেল্প করছে, তাই না? জি সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধার এর ডিক্রির প্রার্থনায় সিভিল জজ প্রথম আদালত চট্টগ্রাম এ এর বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। এখানে বাদীর নাম দেওয়া আছে, মামলার প্রকৃতি দেওয়া আছে, আদালতের নাম আছে, বিবাদীর নাম আছে। ওকে। জি একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে উল্লেখ করে যে মামলাটি তামাদিতে বারিত। উক্ত দরখাস্তে আপনার সিদ্ধান্ত কি? কে বিবাদী এসে বলছে এই মামলাটা তামাদিতে বারিত, ঠিক আছে? জি জি তাহলে আদালত প্রথমে ফাইলিং এর সময় বুঝতে পারেনি যে মামলাতেই তামাদি বারিত। বুঝতে পারলে তো প্রথমেই 3 ধারা মতে সেটা আগে খারিজ করে দিত তামাদি আইনে, তাই না? জি সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধার এর ডিক্রির প্রার্থনায় সিভিল জজ প্রথম আদালত। আচ্ছা, এটা ঘটনা, ঠিক আছে। আলোচ্য ঘটনায় এবার প্রাসঙ্গিক আইন ও বিচার্য বিষয় একসাথে ব্লেন্ড করে দিয়েছে হ্যাস্টি ওয়েতে। আলোচ্য ঘটনায় এর দাখিলীয়, দাখিলীয় মানে সাবমিটেড, বা যেটা পেশ করা হয়েছে আদালতে, জমা দেওয়া হয়েছে, জমাকৃত। দাখিলীয় মানে জমাকৃত দরখাস্তটি ও আর্জি পর্যবেক্ষণ করে যদি এই মর্মে প্রতীয়মান হয় যে মামলাটি প্রকৃত পক্ষে তামাদিতে বারিত, তবে সিপিসির আদেশ 7 বিধি 11 এর বিধান মতে বিধি 11-তে 4টি ক্ষেত্রে আর্জি খারিজ হয়ে যায় না? এক জি নম্বর কি? মামলার কারণ মামলার না কারণ। থাকলে। 2 নম্বর জি হচ্ছে ক তাইদাদ কম। হ্যাঁ, জি 3 নম্বর তাই হচ্ছে কোর্ট ফি কম কম দিয়েছে, স্টাম্প এবং 4 নম্বর হচ্ছে কোনো আইনে দিতে যদি পারি তো। বারিত হয়, তাহলে তামাদি আইনের 3 ধারাতে বারিত হয়ে আছে, ঠিক আছে। জি আচ্ছা, মামলা ফাইলিং এর সময় যদি আদালত লক্ষ্য করে, তাহলে আদালত ফলো করবে কি? তামাদি আইনের 3 ধারা, কিন্তু এইটা ফলো করার জন্য বাধ্য করছে কোন আইন? সিপিসির 7-11। 7,11 বিধি। তার মানে এখানে তামাদি আইনের 3 ধারা কি? তামাদি আইনের 3 ধারা এখানে কোর বা তত্ত্বগত আইন হিসেবে কাজ করছে। জি জি আর এই যে আদেশ 7 বিধি 11 হচ্ছে ওই 3 নম্বর আইন আমি কখন ব্যবহার করতে পারবো সেটার পদ্ধতিগত কানেকশন তৈরি করছে। সাপ্লিমেন্টারি। জি বুঝতে পারলেন বিষয়টা? জি জি স্যার। তাহলে দরখাস্তটি মঞ্জুর করে আর্জি খারিজ আদেশ দেওয়া যাবে। তার মানে আপনার কাছে এক ফাইল কি আছে? ঔষধ আছে, সিরাপ। এখন এই সিরাপটা আপনি ঔষধটা গ্রহণ করবেন, দেখতে পাচ্ছেন এটা সিরাপ, সিরাপ খেলে রোগ ভালো হবে, এই নলেজ আপনার আছে। তো সিরাপটা কিভাবে খেতে হবে, মাত্রা কতটুকু, এটা জানা না থাকলে সমস্যা না? পদ্ধতি জানা না থাকলে। অবশ্যই। জি স্যার। তার মানে এসআর অ্যাক্ট, তামাদি আইন, এভিডেন্স অ্যাক্ট আপনাকে তথ্য দেয়, আইন জানাই, কিন্তু সেটা ফলো করবে কিভাবে সেটা সিপিসি বলে দিবে। আর ক্রিমিনালের ক্ষেত্রে সিআরপিসি। জি বুঝতে পারলাম? জি তার মানে আমরা যখন ডাক্তারের প্রেসক্রিপশন দেখি, প্রেসক্রিপশনে ওষুধের নাম উপরে লেখে আর নিচ দিয়ে লেখে 1+1+1, মানে 3 বেলা একটা করে, তাই না? জি তার মানে ডোজ। উপরেরটা জি হচ্ছে তত্ত্বগত আইন, নিচেরটা হচ্ছে পদ্ধতিগত আইন। বলতে পারলাম? জি স্যার। তারা দুইটার কম্বিনেশনে কাজ হয়। ক একটি বাড়ির সত্য ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সিভিল জজ আদালতে এর বিরুদ্ধে এত তারিখে দেওয়ানি মোকদ্দমা নাম এত দাখিল করে। আদালত দেখে যে আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে মোকদ্দমার মূল্য বা তাইদাদ কম দেখানো হয়েছে। তাইদাদ কম মানে কি? একটু আগে তো দেখলাম আমরা 7-11, তাই না? জি 7,11। জি তার মানে এই 7-11-তে যে 4টা বিষয় আছে, এটা আপনার নলেজে থাকলে আপনি ধরে ফেলতে পারবেন, আপনার মাথায় ক্লিক দিবে। আর যদি আপনার নলেজে না থাকে আপনি ধরতে পারবেন না। কানেকশন তৈরি করতে আপনাকে পারতে হবে, এটার জন্য চর্চার কোনো বিকল্প নাই। আপনি নিজের বাসায় চোখ বন্ধ করে হাঁটাচলা করতে পারবেন না, জি স্যার। কারণ হয় আপনার কেন বাসায় স্যার? হাঁটাচলা করে আপনার অভ্যাস জি আছে। জি কিন্তু আপনি যদি নতুন বাসায় ওঠেন সেটা পারবেন না।
বিদ্যুৎ চলে গেলে, অন্ধকার হয়ে গেলে আপনি হাট থেকে ধাক্কা খাবেন, হোঁচট খাবেন। 20/1/2003 মধ্যে মোকদ্দমা মূল্য সংশোধন করার নির্দেশ দেওয়া হয়, তো নির্দেশও দিল, বাদী সেই পালনে ব্যর্থ হলো এবং 21 তারিখ অর্থাৎ একদিন পরে আসলো, এসে এক আদেশে আর্জি খারিজ করে। তার মানে 20 তারিখের মধ্যে অতিরিক্ত কোর্ট ফি দিল না, না দেওয়ার কারণে 21 তারিখে পরের দিন মামলা কি করে দিল, আদালত খারিজ করে দিল। আদালত খারিজ করতে বাধ্য কেন? 7-11 অনুসারে, তাই না? জি বাদীর জন্য কি কোনো প্রতিকার আছে? আচ্ছা, আমরা জানি 11, এই যে 7-11 অনুসারে যে আর্জি খারিজ, এটা একটা ডিক্রি মর্মে গণ্য না? জি স্যার, এই আদেশটা আপিল যোগ্য না? অবশ্যই স্যার, ডিগ্রি কোথায় মানি আছে? আপিল। 43 আদেশ, একটা স্যার লম্বা লিস্ট আছে না স্যার, আদেশের 43 বিরুদ্ধে আদেশে। আপিলের? 25টা। জি তার মধ্যে জি। দেখেন এটাও আছে। এটা কেন? আবার হ্যাঁ, স্যার 96 ধারাতেও আছে স্যার স্যার। দুইতেও তো আছে তাই না স্যার? 2-2 বুঝলাম ধারা না। 2, হ্যাঁ, ধারা, ধারা 2। হ্যাঁ, ধারা 2-এর সংজ্ঞা দেওয়া আছে, হ্যাঁ সেটা বলা জি আছে, স্যার। ওখানে জি স্যার, উদাহরণ হিসাবে ওইখানে। দেওয়া আছে এটার। ঠিক আছে, ওকে স্যার, এইটা দেখার পরে স্যার এইটা মাথায় আসছে প্রথমে, না এই যে বুঝছেন স্যার? কানেকশন তৈরি করতে পারছেন, দ্যাট ইজ ফাইন, এটাই তো ফাইন, আইনের এটাই মজা। আপনি কানেকশন ডট গুলো আপনাকে কানেকশন করতে পারতে হবে। এখানে তো জি স্যার। 7টা আইন, এখানে 7টা আইন। যারা জুডিশিয়ারিতে পরীক্ষা দেয় তারা 20+ আইন নিয়ে কাজ করে, সিলেবাসে ও 20-এর বেশি আইন আছে। কিন্তু আপনি যখন কোর্টে যাবেন, আইনের সংখ্যা হাজার হাজার, তাছাড়া কেসলা তো আছেই, আইনের সাগরে পড়ে যাবেন কোর্টে আসার পরে। কিন্তু হ্যাঁ, বাস্তবে আপনাকে প্রতিনিয়ত খুব অল্প মামলায় কাজে লাগবে। যেমন আজকে আমার একটা মামলায় ডিক্রি হওয়ার কথা ছিল, সিভিল মামলা, একটা বাটোয়ারা মামলা, বড় মামলা। কিন্তু দেখছি যে একটা জিনিস আমি কোর্টের কাছ থেকে আজকে শিখলাম। কোর্ট আমাকে বললো যে আপনি দেখেন যে একটা দাগ আপনি ছেড়ে দিয়েছেন বাটোয়ারা মামলায়। তখন আমি একজন সিনিয়রকে জিজ্ঞাসা করলাম, স্যার ওই দাগের সম্পত্তি যেহেতু আমার বিক্রি করে দেওয়া হয়েছে, আমি সেটা তো আমি আর্জিতে দাবি করিনি। তো বলছে, বাটোয়ারা মামলায় তুমি যেটা দাবি করছো সেটাও থাকতে হবে, যেটা দাবি করছো না সেটাও তোমাকে তফসিলে রাখতে হবে। আমি আবারও বলছি, বাটোয়ারা মামলায় একটা খতিয়ানের মূলে আমি যদি চাই যেটা আমার এই ওয়ারিশ সূত্রের সম্পত্তি, তাহলে খতিয়ানের সমুদয় 10টা দাগ থাকলে 10টা দাগে উল্লেখ করতে হবে, এবং কোন দাগে কে কিভাবে দখলে আছে সেটা বর্ণনা করতে হবে। তো এই সম্পত্তি যে এই দাগের বিক্রয় করে দেওয়া হয়েছে, এইটা আর্জিতে না লাগলে আর্জি খারিজ করে দিবে। আমার আচ্ছা এটা জানা আচ্ছা। ছিল না। আমার মনে হয়েছে আমার যতটুকু আমি ততটুকু দাবি করব, যেটা আমার না সেটা কেন আমি বর্ণনা নিয়ে এসে আমি আর্জিকে বড় করব। তার মানে এটা জি আমার জানার কমতি ছিল। এটা আজকে আমি জি শিখলাম জি। প্র্যাকটিস করতে গিয়ে, এটা তো সারা জীবন আমার মনে থাকবে। নেক্সট আমার বাটোয়ারা মামলা ফাইলিং করতে গিয়ে আর সমস্যা হবে না। তবে পয়েন্ট টু বি নোটেড, এই আর্জি আমি নিজে ফাইল করিনি, অন্য একজন সিনিয়র ফাইল করেছে, পরে এই মামলাটা আমার কাছে আসছে। তার মানে এটা ফল্ট আমার না। আচ্ছা। তো আমি যদি ফাইলিং করতাম, নিশ্চয়ই কোনো সিনিয়রের পরামর্শ নিতাম, সিনিয়রকে দিয়ে আমি একটু দেখিয়ে নিতাম, রিভিউ করে নিতাম, তাই না? জি। তাই আমি মামলা ফাইলিং করতে সময় নিই, করার পর 2-3টা সিনিয়রকে দেখাই ঠিক আছে কিনা স্যার একটু দেখে দিবেন। প্রতিটা সিনিয়রকে আমি একটু করে ফি দিয়ে দিই, এই কারণে ফাইলিং কস্ট আমার বেড়ে যায় এবং দেরি হয়, কিন্তু মামলায় জেতার সম্ভাবনা বেড়ে যায়। তার মানে আমি ঠিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। মামলায় ফাইলিং করার অর্থ কি? মাঠে নেমে পড়লাম যুদ্ধ করতে। ঠিক আছে। জি। এখন ব্রাজিলের মতো যদি মনে করেন শেষের দিকে নেইমারকে নামাই, যুদ্ধ শেষ হয়ে গেছে, নেইমার কিছু করতে পারবে? স্যার, আবার সেই যুদ্ধ স্যার। এখন এই স্যার এই উদাহরণ আপনি কেন স্যার দিলাম? এই উদাহরণ কেন দিলাম? আমাকে শুরুতেই প্ল্যান করতে হবে, কোচের ভুলের কারণে ব্রাজিল হেরে গেছে আমার ধারণা। তো আমার খুব আরে মজা না স্যার লেগেছে, স্যার, যেহেতু আমি এই যে ব্রাজিলের সাপোর্টার লম্বা নয়। ছেলেটার নামটা যেন কি, হল্যান্ড। ভুলে গেছি। হ্যাঁ হল্যান্ড। স্যার, ওর স্যার গোল দেওয়ার প্রসেস ডিফারেন্ট স্যার। না, এই উনি তো এখন নাম্বার 1, বিশ্বের নাম্বার স্যার 1 আপনি নাম্বার আপনি রেটিং এর। স্যার প্রত্যেকটা মুসাফিদায় আপনি নিজেই লিখছেন স্যার, আইন ও ইকুইটি মতে বাদী আরো যে সকল প্রতিকার পেত হকদার সেই মর্মে ডিক্রি ডিক্রি দিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। স্যার এই কথাটা তো স্যার আপনি নিজেই লিখে দিছেন আপনার বইতে, হ্যাঁ। আপনি কিভাবে বললেন স্যার? তা এইটা আমি প্র্যাকটিস করতে, এটা একটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি আজ মুসাবিদা লিখতে কোনো গাইড ফলো করিনি, বুঝতে পেরেছেন? মুসাবিদা তো আমি নিজেই
অনেকগুলো সিনিয়রের আন্ডারে কাজ করি, যেই সিনিয়র যেটা ভালো বোঝে তার কাছে যাই। আমি যতক্ষণ পর্যন্ত মানসিকভাবে স্যাটিসফাইড না হবো ততক্ষণ পর্যন্ত সিনিয়র একটার পর একটা আমি যেতেই থাকবো। যতক্ষণ বললাম যে না, আমার মাথায় একটা ক্লিক করবে যে না এবার আমি স্যাটিসফাইড, এবার মনে হয় কাজ হতে পারে, এবার ঠিক আছে, তারপরে আমি আরজি ফাইলিং করব। আমার অনেক মক্কেল খেপে যায়, এত দেরি করছেন কেন ফাইলিং করতে। আমি বললাম সময় নিচ্ছি আপনার উপকারের জন্য, তবে মামলা স্টার্ট হয়ে গেলে রকেট গতিতে চলবে, এটা তাই হয়। আর আর একটা দেরি হয় আপনাদের এই যে নোট রেডি করতে, আপনাদের কোচিং চালানোর কারণেই তো আমি ঠিকভাবে করতে পারি না। এটা তো একটা কারণ, তাই না? তারপরে আমি আমি নিজের আর্জি নিজে লেখার চেষ্টা করি, আমি নিজে লিখবো তারপরে কোনো সিনিয়রকে দিব। আগে সিনিয়রের সাথে পরামর্শ করব, নিজে লিখবো আমার এই কম্পিউটারে, তারপরে সিনিয়রকে চেক করতে দেব। সিনিয়র লিখে দিল, সেটাকে কোনো জায়গায় যদি ভুল হয় সেটা কারেকশন করতে আমার খুবই বিরক্ত লাগে। তবে আমি লিখবো আমারটা আমি আরেকজনের কাছ থেকে কালেকশন করে নেব, মানে ল্যাঙ্গুয়েজ আমার হবে। তার মানে অন্যের ভুলভাল জিনিস সংশোধন করার সোট আপ, কারণ নিজে যখন আমি লিখবো তার মানে সেটা নারী নক্ষত্র আমার মাথায় চলে আসবে, ভবিষ্যতে মামলা শুনানিতে এটা খুব হেল্প হবে। আর আপনি অন্য কাউকে দিয়ে আর্জি লেখাই নিলেন, ওই মামলায় আপনি ঢুকতেই পারবেন না, অনেক সমস্যা হয়। শুনানির আগে অনেক স্টাডি করা লাগে। হ্যাঁ, শাওমি ভাই বলেন। হ্যাঁ, অন হয়েছে, কথা বলেন। স্যার, না, এই যে বেয়াতে যে কানেকশনের যে কথাগুলো বলছেন স্যার, এখানে তো অনেক কিছু ধরেন আপনার আহ, ধারা অনেক কিছু হয়তো আহ, মানে এখনো তালগুলো পাকে ফেলতেছে অনেকগুলোর ক্ষেত্রে। আপনার বারবার তেতাল্লিশ পড়তে হবে, ধারা। প্র্যাকটিস করতে হবে, এর তো বিকল্প নাই, তাই না? জি স্যার। এখন আমি এটা মনে থাকছে না, এইটা কেন মনে থাকছে না আপনি খুঁজে বের করেন এবং আপনি সেটা সমাধানের চেষ্টা জি করেন। স্যার। আপনি তো প্রাইমারি স্টুডেন্ট না, আপনি তো অনেকগুলো ডিগ্রি পেয়েছেন, তাই না? জি, আচ্ছা, ঠিক আলোচ্য আছে। ঘটনায় প্রদত্ত আর্জি খারিজ আদেশ একটি ডিক্রি হিসেবে গণ্য। হ্যাঁ, যেটা নীল আপু বললো, আপনি চাইলে দুইয়ের দুইও উদাহরণ দিতে পারেন এখানে, যে সিপিসির দুইয়ের দুই ধারা অনুসারে ডিগ্রি হিসেবে গণ্য, এটা বলা যাবে। সেক্ষেত্রে বাদীর দুইটি প্রতিকার আছে, যেমন 96 ধারার 1 অনুসারে কি করবেন, জেলা জজ আদালত ঢাকা বরাবর আপিল দায়ের, যেহেতু এটি ডিক্রি, অথবা তিনি আদেশ 7 বিধি 13 এর বিধান মতে একই বিষয়বস্তু নিয়ে আর্জির তাইদাদ সঠিক করে নতুন আরেকটি আর্জি দায়ের করা যাবে। তার মানে এখানে আদেশ 7-এর 11-তে খারিজের বিষয় বলছে, 13-তে বলছে নতুন মামলা করা যাবে খারিজ হলেও। আপনার যদি ঝামেলায় যেতে না চান, যদি কোর্ট ফি আপনার কম হয়, আপনি আবার একটা ওকালতনামা নষ্ট করে আবার আর্জি, ফ্রেশ আর্জি দিয়ে দেন, নতুন মামলা করেন, ঠিক আছে? রেজুডিকাটা আচ্ছা, কোনো সমস্যা হবে না। কেন রেজুডিকাটা সমস্যা হবে না? কারণ বিয়ে স্যার না মামলা তো হলেই তো চালুই হয়নি। বিয়ে না দিলে তো তালাক দেওয়ার দরকার নাই, মানে এই গায়ে জি হলুদের স্যার। আগে বিয়ে ভেঙে গেছে, তার মানে রেজুডিকাটা সমস্যা করবে না। মানে বিবাহিত মেয়ে এখনো বিবাহিত হয়নি, বিয়ে ভেঙে গেছে মানে অবিবাহিত কুমারী আছে, তাই না? জি স্যার। তার মানে খারিজ হয়ে যাওয়ার মানে কি, মানে বিয়ে ভেঙে গেছে, এভাবে মনে রাখেন। তাহলে বিয়ে ভেঙে গেলে পরবর্তী বিয়ের সময় কি বিধবা লিখবে, তালাকপ্রাপ্ত লিখবে, না কুমারী লিখবে, অবিবাহিত লিখবে, তাই না? জি তার মানে স্যার। ফ্রেশ নতুন মামলা করতে তামাদিতে বাধা সৃষ্টি, মানে রেস জুডিকাটা বাধা সৃষ্টি করবে না। 11, 10-3-2011 তারিখে এ নালিশি সম্পত্তির সত্ত্ব ঘোষণা ও খাস দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সিভিল জজ আদালতে বি এর বিরুদ্ধে মোকদ্দমা 15-11 রুজু করেন। কিন্তু আদালত দেখেন যে আর্জিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তার তাইদাদ কম, আবার তাইদাদ কম। ফলে এত তারিখে তাইদাদ সংশোধনের জন্য আদেশ দেন যে আপনি আরো তাইদাদ, মানে মূল্যমান বৃদ্ধি করেন। মূল্যমান মানে কি, ভ্যালুয়েশন বাদ দিয়ে ভ্যালুয়েশন। আদেশ পালনে ব্যর্থ হলো, খারিজ করে দিল। একই, তার মানে এই যে 10 নম্বর একটু আগে যেটা পড়লাম, দুইটা প্রতিকার আছে, এটা ফলো করেন, নতুন মামলা করেন, না হলে আপিল করেন। 11, নীলাপু। স্যার আপনার কি স্যার এবার মনে হচ্ছে স্যার 7 আদেশ থেকে কোয়েশ্চেন গুলো আসবে? দেখা যাক। মানে আমার কাছে চোখে খালি 7 আদেশই দেখতেছি স্যার। হ্যাঁ, দেখা যাক। এক্স বাদী হয়ে আপনার মক্কেল ওয়াই এর আরো ওয়াই সহ আরো 5 জন বিবাদীর বিরুদ্ধে, তার মানে 6 জন বিবাদী, নালিশি
জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং ওয়াই কর্তৃক পরিচালিত আর্যের তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা দাবি করে। এটা সমবায়, হ্যাঁ, সমবায় জি সমিতি কিন্তু এই সিভিল কোর্টে মামলা করা যায় না। ঠিক আছে, এটা সিভিল আচ্ছা বিষয় না, আচ্ছা এটা আলাদা মামলা। তাহলে এই মামলা করার পর কি একটা একতরফা স্ট্যাটাস কো আদেশ লাভ করেছেন, অন্তর্বর্তীকালীন একটা স্ট্যাটাস কো মানে স্থিতি অবস্থা দাবি করছেন। এটা করা যাবে না। কোথায় আছে? 7-11 ঘতে আছে, কি বলা হচ্ছে? আরজি খারিজের দরখাস্ত খারিজের মাধ্যমে উক্ত মামলার আরজি খারিজপূর্বক একতরফা স্ট্যাটাস কো আদেশটি বাতিলের ব্যবস্থা করব। কেন বাতিল হবে? কারণ সমবায় সমিতি সংক্রান্ত মোকদ্দমা গ্রহণ ঢাকার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। এটার জন্য কোথায় করতে হবে? যুগ্ম জেলাজজে সাবজেক্ট ম্যাটার এখতিয়ার, ওই যে মানি শুটের মতন, বুঝতে পেরেছেন? জি জি আলাদা কোর্ট, মানে ভিন্ন ধাঁচের মামলা এটা।